নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা ব্যাংকে টাকা রাখেন। ব্যাংকে টাকা আমরা জমা করি, ফিক্সড ডিপোজিট করি, রেকারিং ডিপোজিট করি। যদি আপনি এই ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা ব্যাংকে টাকা জমা করেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে ব্যাংক ফ্রডের শিকার হচ্ছি। আবার অনেক সময় এরকম হয়ে যায়, আপনার পরিবারে কেউ যদি মারা যায়, তার যে ব্যাংকের টাকা, সেই টাকা কিন্তু অনাদায়ী টাকা হিসেবে ব্যাংকে পড়ে থাকে এবং সেটা ক্লেম করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়। আজকে সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছে, যে রায়ের পরে এই যে সমস্ত টাকা বা ব্যাংকের যে ডিপোজিটগুলো হতে থাকে, তার যে রুল এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের যে ফ্রড হতে থাকে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বড় গাইডলাইন্স আরবিআইকে দিল। ডিটেলসে বোঝার চেষ্টা করব আরবিআইকে কি নির্দেশ দেওয়া হলো, ব্যাংক ডিপোজিটে নতুন কি রুলস আসতে চলেছে, নতুন কি নিয়ম আসতে চলেছে এবং আপনার টাকা সুরক্ষিত রয়েছে কিনা, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও রিলেটেড সমস্ত আপডেটসগুলো রেগুলার বেসিসে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, যেই টেলিগ্রাম চ্যানেলটা আপনি জয়েন করে নেবেন। ওখানে আমরা যে সমস্ত কেস বা রায়গুলো নিয়ে ডিসকাস করব, সেগুলোর পিডিএফ আপনারা পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আসি যে এই পুরো রায়ে কি বলা হয়েছে। ব্যাংকে যে টাকা রাখা হয় তা কতটা নিরাপদ, কারণ দীর্ঘদিন ধরে অনেক সময় কি হয় না, অনেক টাকা ব্যাংকে পড়ে থাকে, কেউ মারা গেলে সেই টাকা আর তোলে না, তো এটাকে, এই যে টাকাটাকে অনাদায়ী আমানত বলা হয়। এই আমানত যেটা ব্যাংকে জমা হয়ে রয়েছে, সেটা প্রায় কয়েক লক্ষ হাজার কোটি টাকা। সেই টাকারই কি হবে? আর এই যে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে এবং সেখান থেকে এনপিএ তৈরি হচ্ছে, অর্থাৎ ঋণ পরবর্তীকালে পরিশোধ হচ্ছে না, তার যে টাকার পরিমাণ তৈরি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ইয়েস ব্যাংক ক্রাইসিস হয়েছিল, সেই ব্যাংকের কথাও কিন্তু সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেছে। তো সুপ্রিম কোর্ট বলেছে যে এই সবের কিছুর কারণে আর যে ব্যাংক ফ্রড হয়ে চলেছে, তাতে কি সাধারণ মানুষের টাকা কি নিরাপদে সত্যি রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ কি সুরক্ষিত অবস্থায় রয়েছেন, এই সমস্ত প্রশ্ন সুপ্রিম কোর্ট আরবিআইয়ের উদ্দেশ্যে কিন্তু তার জাজমেন্টের মধ্যে তুলে ধরেছেন। সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের ওপরে বড় নির্দেশনামা জারি করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে দেশের কোটি কোটি মানুষ তার যে কষ্টার্জিত সঞ্চয়, সেটা কিন্তু ব্যাংকে জমা রাখে। কেউ অবসরের জন্য জমা রাখে, কেউ সন্তানের পড়াশোনার জন্য জমা রাখে, আবার কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। কিন্তু সেই যে আমানত, সেই আমানত কতটা সুরক্ষিত, সরব হলো সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট সরকার, কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে যে জনসাধারণের যে কষ্টার্জিত টাকা, সেই টাকাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং কর্তব্য রিজার্ভ ব্যাংকের নিতে হবে। আদালতের মতে মানুষের টাকার নিরাপত্তা, সেটাকে নিশ্চিত করার জন্য সেটা সব থেকে বড় দায়িত্ব পালন করতে হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। দেখুন, এই পুরো কেসের সূত্রপাত হয় যখন এক ব্যক্তি, সে তার পরিবারের কিছু টাকা ব্যাংকে তুলতে যায় এবং সেখানে ব্যাংক কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয় এবং এটা বলে যে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তিনি ডিসিস্ট, অর্থাৎ তিনি মারা গেছেন, তাই এই মুহূর্তে এই টাকা কিন্তু পরিবারের হাতে দিতে গেলে অনেক সমস্যা হবে। তো সেখানে অনেক সমস্যা তৈরি করেন এবং এই সমস্যার জন্য পরবর্তীকালে ওই ব্যক্তি কোর্টে কেস ফাইল করে ওই ব্যাংকের এগেনস্টে, এবং এই পুরো কেস লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছয়। এবং সুপ্রিম কোর্ট যখন এই পুরো ব্যাপারটাতে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করে, তখন সুপ্রিম কোর্ট জানতে পারে যে পুরো ভারতে যত ব্যাংক আছে, সেই সমস্ত ব্যাংকে আনক্লেম ডিপোজিট, অর্থাৎ এরকম প্রচুর টাকা পড়ে রয়েছে যে টাকাকে কেউ ক্লেম করছে না, সেই টাকার পরিমাণ প্রায় বলা হচ্ছে 1,50,000 কোটি টাকা। এবং সুপ্রিম কোর্ট বলে যে ব্যাংকের দায়িত্ব এবং কর্তব্য শুধুমাত্র টাকা দেওয়া আর টাকা নেওয়া নয়, ব্যাংকের এটাও কর্তব্য, যদি কোনো পরিবারের কেউ মারা যায়, তাহলে তার পরিবারের বাকি যে সদস্যগণ রয়েছে, তাদের হাতে সেই পরিবারের যে মারা গেছে তার যে টাকা, সেই টাকা পৌঁছে দেওয়া। অর্থাৎ যে আনক্লেমড ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে, সেটাকে খুঁজে বের করা, যে সেই কার, কোন ফ্যামিলির এই টাকা পড়ে রয়েছে, এবং সেই টাকাকে তার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটি ব্যাংকের। সুপ্রিম কোর্ট
জাজমেন্টে স্পষ্ট বার্তা দেয় যে এই পুরো যে আনক্লেম ডিপোজিট পড়ে রয়েছে তার জন্য একটা ট্র্যাকিং সিস্টেম ডেভেলপ করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে একটা ট্র্যাকিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যার মাধ্যমে যাদের যাদের টাকা রয়েছে সেই টাকা তার পরিবারের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট হঠাৎ করে এই রায় কেন দিল? দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে যে দীর্ঘদিন ধরে এই যে আনক্লেম ডিপোজিট তার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে এটা 1,50,000 কোটি টাকা আছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই আনক্লেম ডিপোজিট প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এবং অনেক সময় কি হয় না, যে মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাংকের দাবি যে যাদের টাকা এখানে পড়ে রয়েছে আনক্লেম ডিপোজিট ফান্ডে, তাদের মালিককে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য ব্যাংকে প্রচুর পরিমাণে এই টাকা জমা হচ্ছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, না খোঁজার চেষ্টা করছেন না। সুপ্রিম কোর্ট এটা বলেছে যে সাধারণ মানুষ অনেক কষ্ট এবং অনেক যন্ত্রণা সহ্য করে কিছু পরিমাণ টাকাকে নিরাপদে সঞ্চয় করে, এটা ভেবে যে ভবিষ্যতে তার এই টাকাটা কাজে লাগবে। সুপ্রিম কোর্ট বলেছে যদি কেউ এইরকম আনক্লেম ডিপোজিটের পরিমাণ পড়ে থাকে, তাহলে ব্যাংকের কর্তব্য তার যে পরিবার রয়েছে তার পরিবারের হাতে টাকাটা তুলে দেওয়া। ভাবুন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কখনো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভাবুন কোনো এক ব্যক্তি সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার একটা অ্যাক্সিডেন্ট হলো, আর সেই অ্যাক্সিডেন্টে সেই পার্সন মারা গেল। তো তার যে ব্যাংকে যে টাকা পড়ে রয়েছে সেটা যদি তার পরিবার না জানে, তাহলে কিন্তু সেই পুরো টাকা আনক্লেম ডিপোজিট হিসেবে থাকছে। এখন ভাবুন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ফ্যামিলি, তার পরিবার, তাদের কাছে ওই টাকাটার ভ্যালু কতখানি হবে, কতটা ইম্পর্টেন্ট হবে, কতটা দরকার হবে ওই সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আনক্লেম ডিপোজিট যদি থাকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এটা দায়িত্ব নিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই ধরনের আনক্লেম ডিপোজিটের ট্র্যাকিং করে তাদের পরিবার পর্যন্ত টাকা পৌঁছে দিতে হবে, কারণ মানুষ অনেক কষ্ট করে এই টাকা কিন্তু জমা করে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে যদি এটা না করা হয় তাহলে ব্যাংকিং ব্যবস্থার ওপরে মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু ধীরে ধীরে কমবে। ব্যাংকের বক্তব্য যে ডেটা এবং রেকর্ড, সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এই ধরনের আনক্লেম ডিপোজিট যদি ব্যাংকে জমা হতে থাকে, তো অনেক সময় কি হবে, ব্যাংকে এই ধরনের অ্যামাউন্টকে অসাধু উপায়ে ইউজ করা হবে, অসাধু উপায়ে ব্যবহার করা হবে। তো সেটা যাতে না হয় সেটা দেখার দরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের। এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপর অনেকভাবে পড়বে। ব্যাংকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং ব্যাংক যে নিরাপদ নয় সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের কাছে যাবে। এটা সুপ্রিম কোর্ট তার নির্দেশে স্পষ্টভাবে মেনশন। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতে গিয়ে একটি ব্যাংকের উদাহরণ দেয়, সেই ব্যাংকটার নাম হচ্ছে ইয়েস ব্যাংক। আপনারা জানেন যে এই ইয়েস ব্যাংকে 8,415 কোটি টাকার একটা ফ্রড হয়েছিল এবং যেই ফ্রডে সাধারণ মানুষের বহু টাকা সেটা কিন্তু একদম শেষ হয়ে যায় এবং পরবর্তীকালে প্রচুর পরিমাণে এই যে 8,415 কোটি টাকার যে একটা বন্ড ইস্যু করা হয়েছিল এবং সেই বন্ডকে পুরোটাই কিন্তু রাইট ডাউন করা হয়েছিল, যার কারণে এই বন্ডের মাধ্যমে যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী তারা ইনভেস্ট করেছিল, তারা ইয়েস ব্যাংকে টাকা রেখেছিল, সেই টাকা কিন্তু পুরোটাই তাদের শেষ হয়ে যায়। এইটা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই চলতে থাকে এবং বহু বছর ধরে এই আইনি লড়াই সুপ্রিম কোর্ট শুধুমাত্র যারা আমানতকারী তাদের টাকার সুরক্ষার কথা ভাবেনি। সুপ্রিম কোর্ট এও বলেছে যে প্রচুর পরিমাণে ব্যাংকগুলো নিজের মুনাফা লাভের জন্য অনেক ঋণ দিচ্ছে এবং সেই ঋণ পরবর্তীকালে কিন্তু পরিশোধ হচ্ছে না, আর যার জন্য সাধারণ মানুষের ওপরেই কিন্তু চাপ তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে এরকম যারা পার্সন রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে ঋণ দিচ্ছে না, তাদের লিস্ট তৈরি করতে হবে সমস্ত ব্যাংকে এবং তাদের তালিকা প্রকাশ করে স্বচ্ছতা বাড়াতে হবে। প্রত্যেকটা ব্যাংকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে জমা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে যে প্রত্যেকটা ব্যাংকে আরটিআই এর আন্ডারে নিয়ে আসার জন্য, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে নিয়ে আসার জন্য, যার কারণে যদি কোনো ব্যাংকে এরকম কোনো ডিফল্টার থাকে বা ঋণ খেলাপকারী থাকে, সেটা যাতে আরটিআই করে জানা যায়। সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে স্পষ্ট করে দেয় যে ব্যাংকিং এবং আর্থিক নীতির ক্ষেত্রে শুধুমাত্র বিশেষজ্ঞ সংস্থা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
তাই আদালত এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা গ্রহণ করবে না। আদালত যেটা করবে সেটা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ আরবিআই যথাযথভাবে তার কাজটা পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের থাকবে। এটা নয় যে সুপ্রিম কোর্ট ব্যাংকের হয়ে নীতি প্রণয়ন করবে। দেখুন, বিশেষজ্ঞ মহল তারা মনে করছে যে সুপ্রিম কোর্টের এই যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপের ফলে দেশের কোটি কোটি মানুষ তাদের যে টাকা ব্যাংকে জমা রেখেছে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে কি বড় পদক্ষেপ নেয়। কারণ উইলফুল ডিফল্টার থেকে শুরু করে আনক্লেম ডিপোজিট ট্র্যাকিং সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে এই যে এনপিএ বাড়া, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের পরে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড় পদক্ষেপ নিতে পারে এবং সেই পদক্ষেপের আশায় সবাই কিন্তু থাকবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা যে জনগণের টাকা নিয়ে কোনো আপোস হবে না, জনগণের টাকাকে সুরক্ষিত রাখতে হবে এবং যারা আনক্লেম ডিপোজিটার রয়েছেন তাদের পরিবারের কাছে তার টাকা পৌঁছে দিতে হবে। অনেক বড় রায়, আশা করছি এই পুরো রায়টা আপনাদের বোঝা গেল। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।